নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি পাঠ করছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা মৃত্যুযোগ। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। বাইরে ঝমঝম বৃষ্টির শব্দ। নিজের চেম্বারে গদিয়াটা চেয়ারে একলা বসেছিলেন কালীকিঙ্কর। সামনের টেবিলের দুপাশে স্তূপাকৃত পঞ্জিকা, ভূত চামর, বগলামুখী মন্ত্রতন্ত্র, বশীকরণ বিদ্যা এ জাতীয় কয়েকটা বই, সাদা কাগজে আঁকা জন্মছক ইত্যাদি। আজ অমাবস্যা, তার উপরে আবার শনিবার। এসব দিনে সাধারণত বিবি গাঙ্গুলি স্ট্রিটের জ্যোতিষীদের চেম্বারে হাত দেখানোর জন্য লম্বা লাইন পড়ে যায়। আর কালীকিঙ্করের মতো যাদের বেশ নামডাক আছে, অর্থাৎ যাদের টেলিভিশনে দেখানো হয় অথবা ফি হপ্তায় কাগজে ছবি ছাপা হয়, তাদের এসব বিশেষ দিনে অনেক লোককে ফিরিয়ে দিতে হয়। কিন্তু সন্ধ্যা 7টা বেজে গেলেও আজ এখনো পর্যন্ত একজনও হাত দেখাতে আসেনি কিঙ্কর জ্যোতিষীর চেম্বারে। আর আসবেনই বা কি করে? দুপুর থেকে মুষলধারে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো লক্ষণই নেই। দিনের বেলাতেই আকাশ অন্ধকার ছিল, আর এখন সন্ধ্যার অন্ধকার তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। না, আজ মনে হচ্ছে আর কেউ আসবে না। মাথা জোড়াটাকে একবার হাত বুলিয়ে নিজের মনে বললেন কালীকিঙ্কর। এরপরই তিনি চেম্বার বন্ধ করে উঠে পড়বেন মনে করে তার অ্যাসিস্ট্যান্ট কাম ড্রাইভার হরিপদকে হাঁক দিতে যাচ্ছিলেন। কিন্তু পরক্ষণে তার মনে হলো, তাকে তো তিনি একটা কাজে পাঠিয়েছেন। হরিপদ যে এখনো ফেরেনি, আর সে যতক্ষণ না ফিরবে তাকেও তো আটকে থাকতে হবে চেম্বারে। কালীকিঙ্করের টেবিলে একটা টেবিল ল্যাম্প রাখা আছে, তার হালকা আলো ছড়িয়ে পড়ছে সমস্ত ঘরে। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন ঘরটা। বেশ কিছুদিন ধরে চেম্বারটা হাল ফ্যাশনের কায়দায় সাজাবেন বলে ভাবছেন। একটা কম্পিউটারও বসাবার ইচ্ছা আছে তার। যুগ পাল্টাচ্ছে, কম্পিউটারের সাহায্যে ভাগ্য গণনার আজকাল খুব চাহিদা। অনেক জ্যোতিষী বসিয়ে নিচ্ছে, কিন্তু এসব কাজ করেও অন্য কাজের চাপে আর করা হয়ে উঠছে না তার। চেম্বারের দেওয়ালে টানানো আছে সার ছবি। তার কোনোটাতে বিখ্যাত কোনো মানুষের সাথে কালীকিঙ্কর, আবার কোনোটাতে 10 মহাবিদ্যার বা প্রসিদ্ধ সাধনপীঠে। যারা এখানে আসে তাদের মনের উপর, তাদের বিশ্বাসে একটা প্রভাব বিস্তার করে এসব ছবি। কালীকিঙ্করের প্রতি একটা বাড়তি আস্থা জন্মায় ক্লায়েন্টের মনে। ছবিগুলোর দিকে তাকাতে তাকাতে ঘরের কোনায় একটা ছবির দিকে তাকিয়ে চোখ আটকে গেল তার। অনেকদিন পর তিনি তাকালেন ছবিটার দিকে। অনেক পুরনো, বিবর্ণ হয়ে যাওয়া একটা বাঁধানো ফটোগ্রাফ চুল জমেছে ফ্রেমে। এক জটাজুটোধারী পুরুষের আবছা অবয়ব ফুটে আছে সেখানে। ও ছবি কালীকিঙ্করের গুরু মৃত্যুঞ্জয় তান্ত্রিকের। তার থেকেই জ্যোতিষশাস্ত্রের প্রথম পাঠ নিয়েছিলেন জ্যোতিষ সম্রাট কালীকিঙ্কর। জ্যোতিষ সম্রাট, হ্যাঁ, এই উপাধিটাই কালীকিঙ্কর ব্যবহার করেন তার নামের আগে। জ্যোতিষ সম্রাট গুরু মৃত্যুঞ্জয় এক আশ্চর্য ক্ষমতা সম্পন্ন মানুষ ছিলেন। কাক চরিত্র, ললাট লিখন পাঠে অদ্ভুত ক্ষমতা ছিল তার। কোনো মানুষকে দেখে তিনি মুহূর্তের মধ্যে তার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারতেন। তবে জ্যোতিষী বলতে সবাই এখন যা বোঝে ঠিক সেই অর্থে কিন্তু তিনি জ্যোতিষী ছিলেন না। মহাবিদ্যার অন্যতম ধূমাবতীর উপাসক শ্মশানচারী এই তান্ত্রিক আসলে ত্রিকালজ্ঞ। তবে
তিনি শুধু ভূত ভবিষ্যতের কথাই বলতেন, কোনো বিধান দিতেন না। মৃত্যুঞ্জয় বলতেন, ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না, আর মৃত্যু হলো অপ্রতিরোধ্য, তাকে রোখার সাধ্য কারোর নেই। বিধাতা পুরুষ জন্ম মুহূর্তে প্রত্যেকের যে আয়ু নির্দিষ্ট করে দেন, তা অমোঘ নিয়ম মেনে চলে। সে হিসাবের এক চুলও এদিক ওদিক করা সম্ভব নয়। কালীকিঙ্কর একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা, আপনার তো এত ক্ষমতা, আপনার ক্ষেত্রেও কি একই বিধি প্রযোজ্য? তিনি হেসে বলেছিলাম, হ্যাঁ রে বেটা, হে মৃত্যুঞ্জয় তান্ত্রিকও মৃত্যুকে জয় করতে পারবে না। 3 কুড়ি বয়স আমার, আর 1 কুড়ি বছর বাঁচবো আমি, তার চেয়ে একদিন কম বেশি নয়। ঠিক যেমন তোর আয়ু 3 কুড়ি বছর, তোর ক্ষেত্রেও কোনো অন্যথা হবে না। হ্যাঁ, ঠিক এই কথাই বলেছিলেন তিনি। ছবিটার দিকে তাকিয়ে অনেকদিন পর কথাগুলো আবার মনে পড়ে গেল কালীকিঙ্করের। মনে মনে হিসাব করতে লাগলেন তিনি, এসব কতদিন আগেকার কথা হবে। তার তখন বয়স যুবা, 40 বছর আগের কথা এসব। মৃত্যুঞ্জয় তান্ত্রিকের নিজের সম্পর্কে গণনা যদি সত্য হয়ে থাকে, তাহলে অন্তত 20 বছর আগে গত হয়েছেন তিনি। তার শেষ জীবনের খবর অবশ্য জানা নেই কালীকিঙ্করের। মাত্র বছর খানেক গুরু শিষ্যের সম্পর্ক টিকেছিল, তারপর চিরবিচ্ছেদ হয়ে যায় দুজনের। আসলে গুরু উল্টো পথে হাঁটতে শুরু করেছিলেন কালীকিঙ্কর। গুরুর কাছে বেশ কিছু বিদ্যা শেখার পর লোভ তাকে পেয়ে বসেছিল। ভাগ্য পাল্টানোর বিধান তিনি দিতে শুরু করেছিলেন। মৃত্যু ভয়ে ভীত একজন লোককে মোটা অর্থের বিনিময়ে একবার একটা তাবিজ দিয়েছিলেন কালীকিঙ্কর। কথাটা কানে গিয়েছিল মৃত্যুঞ্জয় তান্ত্রিকের। শিষ্যকে সতর্ক করেছিলেন তিনি, কিন্তু কালীকিঙ্কর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। তিনি বুঝতে পেরেছিলেন, মৃত্যু ভয়ে ভীত মানুষই তার জীবনের জাগতিক উন্নতির সোপান। মৃত্যুর হাত এড়াতে মানুষ তার সর্বস্ব সমর্পণ করতে পারে অন্যের হাতে। আর এই ব্যাপারটা যে কত বড় সত্যি, তার প্রমাণ কালীকিঙ্কর নিজেই। কোথায় বীরভূমের এক অখাদ্য গ্রামে ততোধিক অখাদ্য এক শ্মশানের সব যাত্রীদের কৃপা অন্নে প্রতিপালিত মৃত্যুঞ্জয় তান্ত্রিকের শিষ্য কালীকিঙ্কর। আর কোথায় আজকের জ্যোতিষ সম্রাট কালীকিঙ্কর, গাড়ি বাড়ি অর্থ প্রতিপত্তির সম্পান, কি নেই আজ তার। আর এসবই পেয়েছেন মানুষের মৃত্যু ভয় আছে বলেই। 40 বছর আগের এক নিঃস্ব যুবক, একজন সফল মানুষ আজ। তিনিই ঠিক। শেষের এই কথাগুলো ভেবে মৃত্যুঞ্জয় তান্ত্রিকের ছবির দিকে তাকিয়ে একটা আত্মপ্রসাদের হাসি হাসলেন কালীকিঙ্কর। একলা ঘরে বসে নানান কথা ভাবতে লাগলেন তিনি। বৃষ্টি যেন আরো বাড়ছে, কড়াত কড়াত শব্দে। কোথায় যেন বাজ পড়ল, আর তারপরেই বাতিটা নিভে গেল। টেবিলের ড্রয়ার হাতড়ে একটা মোমবাতি বের করে সেটা জ্বালিয়ে টেবিলের উপর রাখলেন কালীকিঙ্কর। তিত্তির করে মোমবাতির শিখাটা কাঁপছে। আধো অন্ধকার ঘর। মোমবাতির একটা আলোক রেখা কিভাবে গিয়ে যেন পড়ছে দেওয়ালের কোণে মৃত্যুঞ্জয় তান্ত্রিকের সেই ছবির উপর। কালীকিঙ্করের চোখ আবার চলে গেল সেদিকে। কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে থাকার পর কালীকিঙ্করের হঠাৎ মনে হলো, বিবর্ণ হয়ে যাওয়া ছবিটা মোমের আলোতে কেমন যেন প্রাণ ফিরে পেয়েছে। ছবির ফ্রেমের ভেতর থেকে উজ্জ্বল চোখে যেন তার দিকে তাকিয়ে আছেন মৃত্যুঞ্জয়। তার ঠোঁটের কোণে ফুটে উঠেছে একটা হাসি।
ছবিটার এই জীবন্ত হয়ে ওঠা হয়তো আলো ছায়ারই কারসাজি, কিন্তু সেদিকে তাকিয়ে কালীকিঙ্কর কেমন একটা যেন অস্বস্তি বোধ করতে লাগলেন। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে তিনি চোখ সরিয়ে নিলেন। হরিপদ তো আসছে না। বৃষ্টিতে কলকাতার রাস্তার যা অবস্থা হয়, হয়তো জমা চলে সেদিকে আটকে গিয়েছে তার গাড়ি। টেবিলেই রাখা ছিল হালসনের পঞ্জিকা। কালীকিঙ্কর সেটি খুলে পরদিনের গ্রহ নক্ষত্র রাশিফল দেখার জন্য তার পাতা উল্টাতে লাগলেন। কাল রবিবার, জুলাইয়ের 6, বাংলার 13ই আষাঢ়। পাতাটিতে পৌঁছে বড় বড় হরফে লেখা বাংলা বছরের তারিখটা যেন বিশেষ চেনা চেনা মনে হলো কালীকিঙ্করের। এই দিনটার কি একটা যেন আলাদা তাৎপর্য আছে, কিন্তু সেটা কি সেটা কয়েক মুহূর্তের মধ্যেই অবশ্য তিনি ব্যাপারটা ধরে ফেললেন। আরে 13ই আষাঢ় তো তার জন্মদিন। কাজের চাপে ব্যাপারটা একদম ভুলে গিয়েছিলেন তিনি। কত বছর বয়স হলো তার? মনে মনে হিসাব করলেন। কাল তিনি 61তে পা রাখতে যাচ্ছেন। দেখতে দেখতে 60টা বছর পার করে ফেললাম। ব্যাপারটা ভেবে নিজেই যেন একটু অবাক হয়ে গেলেন। ঠিক সেই সময় হঠাৎ চেম্বারের দরজার বাইরে পায়ের শব্দ শুনতে পেয়ে কালীকিঙ্কর বললেন, কে, হরিপদ নাকি? ফিরলি তুই? ওপাশ থেকে ভেসে এলো অন্য একটা গলার স্বর, না না, মানে আমি একটু হাত দেখাতে এসেছি। এই দুর্যোগের মধ্যে কোনো ক্লায়েন্ট আসবেন তার ধারণা করতে পারেননি কালীকিঙ্কর। মনটা উৎফুল্ল হয়ে উঠল তার। আজকের দিনটা তাহলে একদম নিষ্ফলা নয়। গম্ভীরভাবে কালীকিঙ্কর বললেন, আসুন আসুন, ভেতরে আসুন। দরজা ঠেলে ভিতরে ঢুকে সামনে এসে দাঁড়ালো বছর 25-এর এক যুবক। পরনে দামি পোশাক, মণিবন্ধে দামি ঘড়ি। সম্ভবত গাড়িতে এসেছে, তাই সে বৃষ্টিতে ভেজেনি। নাকের ডগায় নামানো চশমার উপর দিয়ে মুহূর্তের মধ্যে পেশাদারি চোখে তাকে জরিপ করে নিয়ে কালীকিঙ্কর বুঝতেও পারলেন সম্ভবত বেশ পয়সা করিয়াছে। জ্যোতিষ সম্রাটের চেহারাতেও একটা সম্ভ্রম জাগানো ভাব আছে। টকটকে ফর্সা রং, মাথা জোড়া বিশাল টাক, টিয়া পাখির মতো বাঁকানো নাকের ডগায় দামি রিমলেস চশমা, গলায় রুদ্রাক্ষের ছড়া, ধবধবে ধুতি পাঞ্জাবি। প্রথম দর্শনই একটা শ্রদ্ধা ভক্তি জাগে। ছেলেটা নমস্কার করে কালীকিঙ্করের মুখোমুখি উল্টো দিকের চেয়ারে গিয়ে বসল। কালীকিঙ্কর তার গাম্ভীর্য বজায় রেখে বললেন, হ্যাঁ বলুন, কি সমস্যা, আর কোথা থেকে আসছেন আপনি? ছেলেটি বিষণ্ণ মুখে বলল, আমি অনিমেষ সেন, এই কলকাতাতেই থাকি, যোধপুর পার্কে। প্রমোটারি ব্যবসা আছে আমার। তা ব্যবসা তো ভালোই চলে, জানেনই তো এসব কারবারে নানা রকম অসুবিধা থাকে, অনেক সময় খুনোখুনিও হয়। কিছুদিন ধরে একটা মস্তান টাকার জন্য আমাকে সমানে হুমকি দিয়ে যাচ্ছে। দেখুন তো আমার কোনো বিপদের সম্ভাবনা নেই তো? এই বলে সে তার ডান হাতটা বাড়িয়ে দিল কালীকিঙ্করের দিকে। টেবিলে রাখা আতস কাজটা তুলে নিলেন। তারপর তার হাতটা স্পর্শ করলেন কালীকিঙ্কর। কি ঠান্ডা হাত, ঠিক যেন বরফ। আতস কাচের নিচে হাতটা দেখতে দেখতে তিনি কি করবেন চিন্তা করে নিলেন। মিনিট 5 হাত দেখার পর ছেলেটার জন্ম তারিখ জেনে নিয়ে একটা কাগজে বেশ কিছুক্ষণ রাশিচক্র আঁকিবুকি করে কালীকিঙ্কর গম্ভীর মুখে তাকালেন ছেলেটার দিকে। ছেলেটার চোখে স্পষ্ট উৎকণ্ঠা ফুটে উঠেছে। কি বলবেন ভাবা হয়ে গেছে কালীকিঙ্করে। তিনি তার চোখের দিকে তাকিয়ে বললেন, তা
তা যা দেখছি ব্যাপারটা ভালো নয়। মঙ্গল ভীষণ কুপিত। তাছাড়া আপনার অপঘাতে মৃত্যুযোগও আছে। মৃত্যুযোগ? চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল ছেলেটা। হ্যাঁ, মৃত্যুযোগ। জ্যোতিষ সম্রাট কালীকিঙ্করের গণনা মিথ্যা হয় না, বললেন তিনি। ছেলেটা তা শুনে বেশ ভয় পেয়ে গিয়ে বললেন, কি হবে তাহলে? আপনি একটা ব্যবস্থা করুন যাতে আমি রক্ষা পাই। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। ছেলেটার গলার স্বর কেঁপে উঠল। কয়েক মুহূর্ত গম্ভীর চিন্তার ভান করে কালীকিঙ্কর বললেন, প্রতিকার একটা আছে। পাঁচরতির একটা চুনি ধারণ করতে হবে। ছেলেটা বলল, তাহলে কোথায় পাওয়া যাবে সেটা? কিরকম দামই বা হবে? যাই হোক না কেন, আমি নেব। জ্যোতিষী বুঝলেন তার ওষুধ ধরেছে। তিনি বললেন, আমার কাছে পাওয়া যাবে, তবে আজে বাজে জিনিস আমি রাখি না। খাঁটি বর্মি চুনি, 1020 টাকার মতো পড়বে। এই বলে তার রিভলভিং চেয়ারটা ঘুরিয়ে তার ঠিক পিছনে দেওয়ালে গায়ে গাঁথা লোহার সিন্দুক খুলে একটা ছোট বাক্স বের করে আনলেন। তার মধ্যে বেশ কয়েকটা তুলট কাগজের মোড়ক। একটা মোড়ক খুলে তিনি ছেলেটার সামনে মেলে ধরতেই মোটর দানার মতো লাল পাথর মোমের আলোতে চকচক করে উঠল। ছেলেটা কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে বলল, এতে কাজ হবে তো? কালীকিঙ্কর বললেন, নিশ্চয়ই হবে, একদম খাঁটি বস্তু। এটা ধারণ করলে মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না। তার কথা শুনে ছেলেটার চোখ ঝলমল করে উঠল। পরক্ষণেই প্যান্টের চেন থেকে এক তারা নোট বের করলো কালীকিঙ্করকে দেবার জন্য। মিনিট 5 সময় লাগলো রসিদ টসিদ কাটার জন্য। কর করে 500 টাকার নোটগুলো গুনে নিয়ে চুনিটা নিয়ে হাসি মুখে ছেলেটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হাসি কালীকিঙ্করের মুখেও। টাকাগুলো সিন্ধুকে রেখে তিনি আবার ছেলেটার উদ্দেশ্যে বললেন, আপনি নিশ্চিন্তে যান, প্রয়োজন হলে আবার আসবেন। হাত জোর করে নমস্কার জানিয়ে ছেলেটা বলল, আপনি আমাকে বাঁচালেন, আমি অবশ্যই আসব। এরপর সে দরজার দিকে পা বাড়াতে গিয়ে একবার থমকে দাঁড়িয়ে পড়ে বলল, দরজার বাইরে একটা বেঞ্চে আরও 2 জন আছে, মনে হয় তারাও হাত দেখাবেন। ভেতরে পাঠিয়ে দেব কি? এই বৃষ্টিতে আরও 2 জন? ব্যাপারটা ঠিক ভাবতেই পারেনি কালীকিঙ্কর। এই দুর্যোগের দিনেও লক্ষ্মী দেবী তার প্রতি প্রসন্ন। মনটা আনন্দে নেচে উঠল তার। কিন্তু মনের ভাব গোপন করে তিনি বললেন, আজকেও দেখছি আমার মুক্তি নেই, একজনকে ভিতরে আসতে বলুন। এমনভাবে তিনি কথাগুলো বললেন যেন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাকে হাত দেখতে হবে। যে ভদ্রলোক এবার কালীকিঙ্করের সামনের চেয়ারে বসলেন তিনি মধ্যবয়সী, পরনে ধূসর রঙের দামি 3 পিস স্যুট, সুন্দরভাবে কামানো ফর্সা মুখ, চোখের চশমাটাও সোনার বলেই মনে হয়। বেশ একটা আত্মবিশ্বাসের ভাব আছে লোকটার মধ্যে, কিন্তু সে বিশ্বাসে নিশ্চয় টোল খেয়েছে, নইলে ইনি জ্যোতিষের দরবারেই বা হাজির হবেন কেন? জ্যোতিষদের পেশায় ক্লায়েন্টদের সাইকোলজি বোঝাটা অত্যন্ত জরুরি। অভিজ্ঞ কালীকিঙ্কর ধরতে পারলেন এই ব্যাপারটা। চেয়ারে বসার পর লোকটা একটু ইতস্তত করে বললেন, আগে আমার নাম অবনী হালদার, আমি পেশায় চার্টার অ্যাকাউন্টেন্ট। আমার একটা নিজস্ব ফার্ম আছে। এই কয়েক মাস ধরে একটা ভয় তাড়া করে বেড়াচ্ছে আমাকে, কোনো কাজে আমি মন বসাতে পারছি না, তাই আপনার কাছে এসেছি। এই যদি কোনো পাথর টাথর। কথাটা আর শেষ করলেন না তিনি। কি ভয়? স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন কালীকিঙ্কর। অবনী হালদার কয়েক মুহূর্ত চুপ করে থেকে জবাব দিলেন,
মৃত্যু ভয়। এরও মৃত্যু ভয়? তো মেঘ না চাইতেই জল। সোজা হয়ে বসে কালীকিঙ্কর জানতে চাইলেন, তা কিসের মৃত্যু ভয় আপনার? অবনী হালদার বললেন, আমার পেটে একটা ব্যথা আছে দীর্ঘদিন ধরে। ডাক্তারের পিছনে অনেক পয়সা ঢেলেও কোনো কাজ হচ্ছে না। মাস তিনেক ধরে ব্যথাটা সমানে বেড়ে চলেছে। যদিও ডাক্তারেরা এখনো ফাইনালি কিছু বলেনি, তবে একটা আশঙ্কা ক্রমশই দানা বাঁধছে আমার মনে। আসলে আমার বাপ ঠাকুরদাও এই রোগে আমারই মতন বয়সে চলে গেছেন। তো আমার ধারণা যদি সত্যি হয়, তাহলে আমি আর বেশি দিন বাঁচব না। এই রোগের এখনো কোনো চিকিৎসা বেরোয়নি। কথাগুলো একটানা বলার পর একটা দীর্ঘশ্বাস ছেড়ে অবনী হালদার বললেন, আপনার নাম তো অনেক শুনেছি, তাই আপনার কাছেই এসেছি। টাকা পয়সার ব্যাপারে আমি কোনো কার্পণ্য করব না। দেখুন, যদি কিছু করতে পারেন আপনি। তার কথা শোনার পরে কালীকিঙ্কর বললেন, আপনার ডান হাতটা দেখি। অবনী হালদার ডান হাতটা বাড়িয়ে দিলেন। তার অনামিকায় জল জল করছে চুনি বসানো সোনার আংটি। ঠিক যেমনি একটা চুনি একটু আগে তিনি ছেলেটাকে দিলেন, ঠিক সেই রকম। আংটিটা দেখে কালীকিঙ্করের বুঝতে অসুবিধা হলো না। সে ইতিপূর্বে কোনো কারণে কোনো না কোনো দিন কোনো জ্যোতিষীর কাছে গিয়েছিলেন ভদ্রলোক। সেখান থেকেই কোনো কারণে পাথর টাথরে বিশ্বাস জন্মেছে তার। বাইরে বৃষ্টির কোনো বিরাম নেই, ক্ষণ ক্ষণ বাজে শব্দ শোনা যাচ্ছে। অবনী হালদার বললেন, কি বুঝলেন বলুন না? আমার ধারণাই কি ঠিক? বাপ ঠাকুরদার মতোই কি এই বয়সে মৃত্যুযোগ লেখা আছে আমার ভাগ্যে? কথাগুলো বলতে গিয়ে অবনী হালদারের গলার স্বর কেঁপে উঠল। কালীকিঙ্কর একটা আক্ষেপের ভাব গলায় ফুটিয়ে তুলে বললেন, 200 সেন্ট, অর্থাৎ অন্তত 2 রতির একটা বেলজিয়াম হিরে ধারণ করতে হবে আপনাকে। 1040-এর মতো দান পড়বে পাথরটার। পড়বেন? অবনী হালদার বলে উঠলেন, পড়বো না কেন? হিসেব করলে দেখা যাবে যে এর থেকে অনেক বেশি টাকা আমি ডাক্তারের পেছনে ঢেলেছি। ও টাকা এক্ষুনি আমার সঙ্গে আছে। কোন জুয়েলারির দোকান ও পাথরে পাওয়া যাবে বলুন? আমি এক্ষুনি কিনে নিয়ে গিয়ে বাড়ি ফিরব। কালীকিঙ্কর বললেন, এই বৃষ্টির রাতে এখন দোকান হয়তো বন্ধ হয়ে গেছে। তবে আপনাকে একটা কথা বলি, ক্লায়েন্টদের সুবিধার জন্য কয়েকটা দামি পাথর আমি নিজেই রেখে দিই। 2 রতি হিরে আমার কাছে আছে, দাঁড়ান আপনাকে দেখাচ্ছি। এই বলে সিন্ধুকের দিকে ফিরলেন কালীকিঙ্কর। আর কয়েক মুহূর্ত পরেই তার হাতের তালুতে ছোট্ট একটা পাথর নিয়ে তা মেলে ধরলেন ভদ্রলোকের সামনে। মোমের আলোতে ঝলমল করে উঠল বেলজিয়াম হিরে। পাথরটার দিকে তাকিয়ে অবনী হালদার বিস্মিতভাবে বললেন, এই পাথর কি সত্যিই আমার মৃত্যু চোখ দূর করতে পারবে? শান্ত গলায় জ্যোতিষ সম্রাট বললেন, হ্যাঁ, এই হিরেই একমাত্র পারে আপনার মৃত্যু চোখ দূর করতে। লেনদেনের কাজ সম্পন্ন হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। হিরে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে গেলেন অবনী হালদার নামের ভদ্রলোক। অবনী হালদারের টাকাগুলো সিন্ধুকে তুলে রেখে ঘড়ির দিকে তাকালেন কালীকিঙ্কর। 8টা বাজে। হরিপদর যে এখনো দেখা নেই। এবার একটু ভয় ভয় লাগলো। এতগুলো টাকা, দিনকাল মোটেই ভালো নয় আজকাল। সিন্ধুকে ভালো করে চাবি দিয়ে সেটা তিনি ট্যাঁকে তুলতে যাচ্ছেন, ঠিক সেই সময় দরজার কাছে ভেসে এলো একটা কণ্ঠস্বর, আমি কি ভেতরে আসবো? কালীকিঙ্করের হঠাৎ খেয়াল হলো ও আরো একজনকে অপেক্ষা করতে বলেছিলেন। হ্যাঁ, ভেতরে আসুন, জবাব দিলেন কালীকিঙ্কর। বৃদ্ধ ভদ্রলোক, বয়স মনে হয় এই 70-এর ওপরে হবে।
চোখে চশমা, চুনোট ধুতি, গিলে করা পাঞ্জাবিতে সোনার বোতাম, হাতে রূপো বাঁধানো ছুরি। নমস্কার জানিয়ে চেয়ারে বসলেন তিনি। কালীকিঙ্কর ভালো করে দেখলেন তাকে, সম্ভ্রম জাগানো চেহারা ভদ্রলোকের। স্বভাব সুলভ গাম্ভীর্য বজায় রেখে কালীকিঙ্কর বললেন, হ্যাঁ বলুন, কি সমস্যায় এসেছেন আপনি? তা আপনার কি করা হয়? ভদ্রলোক বললেন, আমার নাম অঘোর চক্রবর্তী। একসময় সরকারি দপ্তরে বেশ উঁচু পদে চাকরি করতাম, একলা মানুষ। বর্তমানে বাড়িতে ধর্মকর্ম নিয়েই সময় কাটাই। জ্যোতিষে আমার বিশ্বাস আছে। বয়স পড়ে এলো, শেষ বয়সে একটু ললাট লিখনটা জানতে এসেছে। আপনি ললাট লিখন পড়তে পারেন? আমার যা বয়স হয়েছে তাতে তো হস্তরেখার সব হারিয়ে গিয়েছে। কালীকিঙ্কর বললেন, পারবো না, সব বিদ্যাই যে আমার জানা আছে। একসময় মৃত্যুঞ্জয় তান্ত্রিকের শিষ্য ছিলাম আমি। সাধারণত এই কথাটা তিনি বলেন না, নিজের অজান্তেই যেন মৃত্যুঞ্জয় তান্ত্রিকের নামটা অনেকদিন পরে তার মুখ থেকে বেরিয়ে এলো। বৃদ্ধ বললেন, ও মৃত্যুঞ্জয় তান্ত্রিক, আমি নাম শুনেছি তার। বৃদ্ধ তাকে খুশি করার জন্য কথাটা বলল কিনা তা বুঝতে পারল না কালীকিঙ্কর। তার কপালের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে কালীকিঙ্কর বললেন, তা আপনার জন্ম তারিখটা বলে ফেলুন দেখি। ললাট রেখার সাথে জন্ম তারিখ মিলিয়ে তারপর আমার যা বলার বলতে হবে, তার আগে বলতে পারবো না। তারিখটা বলে দিলেন ভদ্রলোক। কাগজে আঁক কাটতে কাটতে কালীকিঙ্কর ভাবলেন, এই লোকটারও পয়সা ভালোই আছে। তার সিন্ধুকে একটা পান্নার আংটি রাখা আছে। ভাগ্যদেবী আজ তার প্রতি সুপ্রসন্ন। খেলাটা এই লোকটার ক্ষেত্রেও খেলে দেওয়া যাক। বৃদ্ধ হলেও সকলেরই তো বাঁচার আকাঙ্ক্ষা থাকে। বেশ কিছুক্ষণ আঁকঝোঁক করার পর কাগজের দিকে চোখ রেখে জ্যোতিষী বললেন, যা দেখলাম সুবিধার মনে হচ্ছে না। আজকাল 70 বছর বয়স মরার জন্য নয়। আপনি কিছু মনে করবেন না। আপনার ললাট লিখন বলছে শীঘ্রই আপনার মৃত্যুযোগ আছে। মৃত্যুযোগ? তাই লেখা আছে? একটা বিস্মিত কণ্ঠস্বর বেরিয়ে এলো বৃদ্ধের গলা থেকে। কালীকিঙ্কর বললেন, হ্যাঁ তাই তো লেখা আছে। তবে যদি 1000 খরচ করতে পারেন তাহলে এই যাত্রায় ভাড়াটা কেটে যেতে পারে। একটা কলম্বিয়ান পান্না ধারণ করতে হবে। আমার কাছে একটা আছে, রূপোর আংটিতে বসানো, সস্তাতেই দিয়ে দেব। ভদ্রলোক বললেন, ও টাকা তো আমি এখনই দিয়ে দিতে পারি, কিন্তু টাকা যখন ভদ্রলোক দিয়ে দিতে পারেন তখন তাকে বেশি কথা বলতে দিলে অসুবিধা হতে পারে। তাই কালীকিঙ্কর বলে উঠলেন, টাকা যখন আপনার কাছে আছে তখন আংটিটা নিতে দ্বিধা করবেন না। জীবন মৃত্যুর ব্যাপার বলে কথা। দাঁড়ান, জিনিসটা এক্ষুনি আপনাকে বের করে দেখায়। এই বলে সিন্ধুকের দিকে চেয়ারের মুখ ফিরে দাঁড়ালেন কালীকিঙ্কর। আংটিটা বের করে কালীকিঙ্কর বললেন, দিন ডান হাতটা দেখি, মনে হয় হয়ে যাবে, নইলে কাল শ্যাকরার কাছে নিয়ে যাবেন। বৃদ্ধ তার হাতটা বাড়িয়ে দিলেন। মোমের আলোতে সে হাতে দুটো আঙুল ঝিলিক দিয়ে উঠল। আরো দুটো দামি পাথর আছে তার আঙুলে। আংটি পরাবার জন্য তার আঙুল স্পর্শ করলেন কালীকিঙ্কর। কি বরফের মতো ঠান্ডা সে হাত। আংটিটা বৃদ্ধের তর্জনীতে পড়িয়ে সেদিকে তাকিয়ে রইলেন জ্যোতিষ সম্রাট। অন্য দুটো পাথরের সঙ্গে বেশ মানিয়েছে সবুজ রঙের পাথরটা, কিন্তু তারপরে অন্য 2 আঙুলের পাথর দুটো যেন চেনা চেনা মনে হচ্ছে তার। ঠিক সেই সময় বৃদ্ধ বলে উঠলেন, পাথর কি মৃত্যুযোগকে খণ্ডাতে পারবে?
ভাগ্যের লিখন কেউ বদলাতে পারেনি। আর মৃত্যু হলো অপ্রতিরোধ্য, তাকে রোখার সাধ্যি কারণ নেই। কথাটা শুনেই চমকে উঠে বৃদ্ধের দিকে তাকালেন জ্যোতিষ সম্রাট কালীকিঙ্কর। এ কার কণ্ঠস্বর? বৃদ্ধের ঠোঁটের কোণে যেন ফুটে উঠেছে একটা হাসি। মোমের শিখাটা দপদপ করতে শুরু করেছে নিভে যাওয়ার আগে। সে আলোতে কালীকিঙ্কর দেখলেন বদলে যাচ্ছে বৃদ্ধের মুখ। বয়স কমছে তার। অঘোর চক্রবর্তী থেকে অবনী হালদার থেকে অনিমেষ সেন। কালীকিঙ্কর চিৎকার করে উঠলেন, কে কে আপনি? বাইরে কোথায় যান? প্রচন্ড জোরে বাজ পড়ল। কেঁপে উঠল সারা ঘর। মোমের শিখাটা শেষবারের মতো দপ করে জ্বলে উঠল মুহূর্তের জন্য। কালীকিঙ্কর দেখতে পেলেন তার সামনে বসে আছেন জটা জুটোধারী এক তান্ত্রিক সন্ন্যাসী। পর মুহূর্তেই ঘর অন্ধকার হয়ে গেল। সেই অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো বহুদিন আগে কালীকিঙ্করের এক চেনা কণ্ঠস্বর। বিধাতা পুরুষ জন্ম মুহূর্তে প্রত্যেকের আয়ু নির্দিষ্ট করে দেয়। তার আর অন্যতা হয় না রে। আমার ক্ষেত্রেও হয়নি, তোর ক্ষেত্রেও হবে না। কথাগুলো অনুরণিত হতে লাগলো অন্ধকার ঘরের মধ্যে। আতঙ্কিত কালীকিঙ্কর টেবিল ছেড়ে উঠে পালাতে গেলেন, কিন্তু যে হাতে তিনি আংটি পাথরটা পড়ালেন সেই হাত ততক্ষণে চেপে ধরেছে তার হাতে। অন্ধকারের মধ্যে শুধু সেই হাতটাকে দেখতে পাচ্ছেন কালীকিঙ্কর। সে হাতে রক্ত মাংস ছাড়া কিচ্ছু নেই, সাদা ফ্যাট ফ্যাটে কতগুলি হাড়, আর তাতে পড়ানো আছে মৃত্যুযোগ কাটানো তার দেওয়া হিরে চুন্নি পান্না। একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো কালীকিঙ্করের গলা থেকে। বাজের শব্দে ঢেকে এলো সেই কালীকিঙ্করের আর্তনাদ। পরের দিন সংবাদপত্রে একটা ছোট্ট খবর ছাপা এলো, জ্যোতিষ সম্রাট কালীকিঙ্কর গত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। যৌবনে তিনি ছিলেন মৃত্যুঞ্জয় তান্ত্রিকের শিষ্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। আজ 13ই আষাঢ় ছিল তার 61তম জন্মদিন।